আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ৭০,০০০ ভূমি ও গৃহহীন পরিবার জমি সহ বাড়ি পাচ্ছে কাল। কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অনিয়ম প্রতিরোধে কড়া সতর্কতা। ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তি করায় অনশনে মির্জা কাদের। এমপি একরামুল করিম চৌধুরীকে দল থেকে বহিষ্কারের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ। মানুষের ভয় কাটাতে আগে রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের শরীরে টিকা প্রয়োগের পরামর্শ ডাক্তার জাফরুল্লাহর। সরকারি ভ্যাকসিন বেহাতের শঙ্কা। দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের কাছে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ। 7 উইকেটের জয়ে সিরিজ জিতল টাইগাররা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ৭০,০০০ ভূমি ও গৃহহীন পরিবার জমি সহ বাড়ি পাচ্ছে শনিবার। মুজিব বর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এ অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শুরু হচ্ছে এ কার্যক্রম। বাগেরহাটের উপকূলীয় এলাকার জলবায়ু উদ্বাস্তুদের মিলছে স্থায়ী ঠিকানা। ভূমিহীনরা পাচ্ছেন ৪৩৩টি ঘর। অগ্রাধিকার দেওয়া হয়েছে সিডর ও আইলায় ক্ষতিগ্রস্তদের। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃত ভূমিহীনরাই যেন বাড়ি পায় তা নিশ্চিত করা হয়েছে। অনিয়ম প্রতিরোধে ছিল বাড়তি সতর্কতা। তাইমুর রশিদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রাজীব দাস। অপর্ণা রানী আইলায় সব হারিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন আমপানেও। তবে তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে সরকারের আশ্রয়ণ প্রকল্প। প্রধানমন্ত্রীদের আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। সে আমাদের জন্য যে এত কিছু করে, তাকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। এই চিত্র বাগেরহাটের শরণখোলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর গ্রামের। সবখানি চোখে পড়বে প্রাকৃতিক দুর্যোগের আঘাতের ভয়াবহ চিহ্ন। এ যেন প্রকৃতির সাথে টিকে থাকার নিরন্তর সংগ্রাম। এই পরিস্থিতিতে মাথার উপর একটা ছাদ যেন বিশাল পাওয়া। কুড়ে ঘরের ভিতরে ছিলাম, সে আমাকে আজ বড় রকমের স্বপ্ন দেখাইছে। খুবই কষ্টে ছিলাম, আর এখন এই ঘর পেয়ে খুবই খুশি হয়েছি। ছেলেটা ভবিষ্যতে এই জায়গায় থাকতে পারবে, কেউ আর সরাইতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী যে এই ঘূর্ণিঝড় সহনীয় যে ঘর উপহার আমাদেরকে দিয়েছে শরণখোলা উপজেলাবাসীকে, এজন্য আমরা চিরকৃতজ্ঞ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, শুধু প্রাকৃতিক দুর্যোগপ্রবণ শরণখোলা উপজেলাতেই 200 জন ভূমি ও গৃহহীন পাচ্ছেন সেমি পাকা বাড়ি, সাথে 2% জমির মালিকানা। বললেন, খাস জমি উদ্ধারই বড় চ্যালেঞ্জ। প্রত্যেক উপকারভোগীর সাথে কথা বলেছি এবং তাদেরকে বলেছি যে এটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহারের কোনো মূল্য হয় না। আপনারা অবশ্যই এটা একেবারে বিনামূল্যে পাবেন, এবং কেউ যদি কোনো আর্থিক অনিয়মের কথা বলে বা কোনো দাবি করে, কোনোভাবে তাদেরকে কোনো ধরনের অর্থ দিবেন না। শনিবার গণভবন থেকে অনলাইনে ভিডিও কনফারেন্সে বাড়ি ও জমির দলিল হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাগেরহাটের যে 9টি উপজেলায় এই আশ্রয়ণ প্রকল্পের আওতায় এ ধরনের বাড়ি তৈরি হচ্ছে, তার প্রায় অর্ধেকই এই শরণখোলা উপজেলায়। এর কারণ, সিডর, আইলা কিংবা যে কোনো সাইক্লোনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন এই এলাকার মানুষ। এমন বাস্তবতায় এমন মাথা গোঁজা ঠাঁই পেয়ে খুবই খুশি তারা। প্রত্যাশা, এই প্রকল্প যেন চলমান থাকে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, শরণখোলা, বাগেরহাট। ওবায়দুল কাদেরের পরিবার নিয়ে কটূক্তি করায় নোয়াখালী 4 আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর বহিষ্কারের দাবিতে অনশন করছেন বসুরহাটের নবনির্বাচিত আলোচিত মেয়র মির্জা কাদের। একরাম চৌধুরীকে বহিষ্কার না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। এ নিয়ে উত্তাল বসুরহাট, দিনভর চলছে বিক্ষোভ মিছিল। নোয়াখালী বসুরহাটের মেয়র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই মির্জা কাদেরের জ্বালাময়ী বক্তব্য এবং বিপুল ভোটে বিশাল জয়ের মধ্যেই হঠাৎ দৃশ্যপটে নোয়াখালী 4 আসনের এমপি একরামুল করিম চৌধুরী। ওবায়দুল কাদেরের পরিবার নিয়ে কটূক্তি ছুড়ে আলোচনায় তিনি, আর সেটি ঘটান বৃহস্পতিবার রাতে নিজ ফেসবুক আইডি থেকে। আমি কথা বললে তো আর মির্জা কাদের বিরুদ্ধে কথা বলবো না, আমি কথা বলবো ওবায়দুল কাদের বিরুদ্ধে। একটা রাজাকার ফ্যামিলির লোক এই পর্যায়ে আসছে, তার পায়েই শাসন করতে পারে না। এইগুলো নিয়ে আমি আগামী কয়েকদিনের মধ্যে কথা বলবো। আমার যদি জেলা আওয়ামী কমিটি না আসে, তাহলে আমি এটা নিয়ে শুরু করব। এর প্রতিবাদে শুক্রবার থেকে উত্তপ্ত বসুরহাট, দিনভর বিক্ষোভ মিছিল স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের। রাতে বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে দলের নেতাকর্মীদের নিয়ে লাগাতার কর্মসূচির ঘোষণা দেন নবনির্বাচিত মেয়র মির্জা আব্দুল কাদের। শুধু গতকাল রাত্রে নয়, এর আগেও
বারবার আপনাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের সাহেবকে মদ খেয়ে গালিগালাজ সহ বিভিন্ন অশালীন উক্তি ওনার সম্পর্কে বলেছে। আসলে কষ্ট লাগে, যদি সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো আজকে সাহস পেত না। আওয়ামী লীগ থেকে একরাম চৌধুরীকে বহিষ্কার না করা পর্যন্ত এই অবস্থান চলবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন। সরকারি টিকা শেষ হওয়ার আগে বেসরকারি টিকা আনলে সরকারিভাবে আনা টিকাও বেহাত হয়ে বাজারে বিক্রি করা হতে পারে। গণস্বাস্থ্য কেন্দ্র আয়োজিত এক আলোচনায় এ আশঙ্কা প্রকাশ করেন বিশিষ্টজনেরা। টিকা দেয়া নিয়ে জনমনে তৈরি হওয়া ভীতি কাটাতে শীর্ষ ব্যক্তিদের আগে এ টিকা দেওয়ার পরামর্শ দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। ভারতের দেয়া উপহার ২০ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে বৃহস্পতিবার। চলছে টিকা দেবার নানা রকম প্রস্তুতি। একেবারে শুরুর দিকে হওয়ায় কাদের আগে টিকা দেওয়া উচিত এ নিয়ে চলছে নানা রকম আলোচনা সমালোচনা। শুধু তাই নয়, আলোচনা চলছে বিভিন্ন ধাপে সামনে যে আরও টিকা আসতে যাচ্ছে তা নিয়েও। বিপদ হলো বেসরকারি খাতে আমদানি। আমাদের সরকারি যে ভ্যাকসিন আছে ওটা চুরি হবে, ওটা চুরি হয়ে, ওটা ফ্রি ভ্যাকসিন, ওটা চুরি হয়ে প্রাইভেটে যাবে, তারা $12 করে $12 $15 করে বিক্রি করবেন। যতদিন পর্যন্ত সরকারি ভ্যাকসিনটা দেওয়া শেষ না হবে ততদিন কোনো প্রাইভেট খাতে ভ্যাকসিন আমদানি করতে দেওয়া উচিত হবে না। এটা ভুল কাজ হবে। জনগণকে আস্থা অর্জনের জন্য আমি প্রস্তাব করছি মাননীয় প্রধানমন্ত্রী টেলিভিশন ক্যামেরায় আপনাদের সামনে উনি পয়লা ভ্যাকসিনটা নেবেন। জনমনে অনেক প্রশ্ন রয়েছে এই টিকাকে ঘিরে। এই টিকা বাংলাদেশের প্রেক্ষাপটে কাজ করবে কিনা, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, টিকা নেবার পর কতদিন কাজ করবে, করোনার টিকার সুষ্ঠু ব্যবস্থাপনা শীর্ষক আলোচনায় এই প্রশ্নগুলো উঠে আসে। এটা কাজ করবে কারণ আমাদের বাংলাদেশে যেরকম জেনোম সিকোয়েন্স করা হয়েছে পৃথিবীর সব জায়গায় এটা করা হয়েছে। এই ভ্যাকসিনের সাইড ইফেক্ট নাই। আমাদের দেশে দেওয়ার পরে কোনো সাইড ইফেক্ট যদি আমাদের নজরে আসে সেটা আলাদা কথা, কিন্তু এখন পর্যন্ত যে ভ্যাকসিন আসছে অন্যান্য জায়গায় টেস্ট করে আসছে তো কোনো সাইড ইফেক্ট পায়নি। এই যে কার্যকরিতা থাকবে এটা ৫-৬ মাসের বেশি আজ পর্যন্ত কিছুই পাওয়া যায়নি। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারিভাবে কেনা মোট টিকার ২৫ লাখ ডোজ ২৫ জানুয়ারি বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে। নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা। ভারত থেকে পাওয়া করোনার ভ্যাকসিনের প্রতি সাধারণ মানুষের আস্থা আনতে রাষ্ট্রের ভিআইপিদের আগে নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, ভারতের টিকা সেদেশেই জনগণের কাছে গ্রহণযোগ্যতা পায়নি, অনেকেই সেখানে অসুস্থ হয়ে পড়েছেন। তাই বাংলাদেশে প্রয়োগের ক্ষেত্রে সরকার ও রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের আগে নিতে হবে। রুহুল কবির রিজভী বলেন, রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রের কোনো সুবিধা আসলে সেটা আগে ক্ষমতাসীনরা পেয়ে থাকেন, প্রয়োজনে ছিনিয়ে নেয়, কিন্তু টিকার ক্ষেত্রে ভিন্ন নীতি হওয়ায় সন্দেহ বাড়ছে। নানা অনিয়মের অভিযোগ উঠেছে গাজীপুরের কাশিমপুর কারাগার নিয়ে। আটক বন্দীদের সুরক্ষার কথা বিবেচনা করে করোনাকালীন সময়ে সেখানে কয়েদিদের সাথে দেখা করার বিষয়টি বন্ধের নির্দেশ দিয়েছিলেন কারা কর্তৃপক্ষ। কিন্তু এই আদেশ অমান্য করে কারাগারে হলমার্ক কেলেঙ্কারির সাজাপ্রাপ্ত বন্দী তুষারের সাথে দেখা করেছে এক নারী সহ ৩ জন। কারাগারের দায়িত্বপ্রাপ্তদের এমন আচরণে প্রত্যাহার করা হয়েছে ডেপুটি জেলার গোলাম সাকলাইন সহ ৩ জনকে। গাজীপুর থেকে মোহাম্মদ ফারুকের রিপোর্ট। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১-এ আটক হলমার্ক কেলেঙ্কারি তুষারের সাথে ৬ জানুয়ারি দেখা করেন তার স্ত্রী। ওই সিসিটিভি ফুটেজে দেখা যায় 12টা 56 মিনিটে তুষারের স্ত্রী কারাগারে ঢোকার পর 1টা 4 মিনিটে তুষার তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে একটি কক্ষে যায়। 1টা 15 মিনিটে জেল সুপার কারাগার থেকে বের হয়ে যান। এরপর তুষার ওই কক্ষে ওই নারীকে নিয়ে প্রায় ঘণ্টাখানেক অতিবাহিত করেন। তবে এ বিষয়ে জেল সুপারের সাথে একাধিকবার কথা বলার চেষ্টা করলেও যোগাযোগ করা যায়নি। এ ঘটনায় গাজীপুরের অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কালামকে প্রধান করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি এরই মধ্যে সাক্ষাতের বিষয়টি সত্যতা পেয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিনি ইতিমধ্যে তদন্ত করেছেন, প্রতিবেদন হয়তো আমাদের কাছে দিবেন, দিলে আমরা প্রকৃত সত্যটি বুঝতে পারবো। আমরা
ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করবেন। আইন অমান্য করে সাক্ষাতের বিষয়টিকে মানবাধিকার লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ বলে দাবি মানবাধিকার কর্মীদের। গত বছরের মার্চ মাস থেকেই বাংলাদেশ সহ দেশের বিভিন্ন আনাচে কানাচে বিশ্বের বিভিন্ন জায়গায় করোনা শুরু হয়ে গেছেন। কারাগারগুলোতে দেখা সাক্ষাৎ টোটালি বন্ধ। বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশক্রমে এবং বাংলাদেশের আইন মন্ত্রণালয় বিচার মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এই দেখা সাক্ষাৎ হওয়ার পরে দেখা যাচ্ছে যে কেউ থেকে যদি করোনা সংক্রমণ হয়ে থাকে তাহলে এই করোনা সংক্রমণ কারাগারের ভিতরে যাবে। শুধু বন্দীদের সাক্ষাৎ নয়, মাদক সরবরাহ সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে কাশিমপুর কারাগারের কর্মকর্তাদের বিরুদ্ধে। যমুনা 3 ওয়ার্ড ছিল, ওইটার ভিতরে আমি ছিলাম। ওইটার ভিতরে দেখা যাচ্ছে দুর্বল মুক্ত ওয়ার্ড ছিল, ওকে নামাজি ওয়ার্ড ছিল। তো ওইটা ভাঙ্গিয়া কি করলো, এখানে মাদক চলতে আছে। 3টা ওয়ার্ড চলতে আছে কাশিমপুর 1 নম্বর কারাগারে। এরই মধ্যে এ ঘটনায় ডেপুটি জেল সুপার গোলাম সাকলাইন সহ 3 জনকে প্রত্যাহার করা হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজধানী মিরপুরে দ্বিতীয় দিনের মতো অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা টিনসেট বাড়ি, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়েছে। মেয়র আতিকুল ইসলাম বলেছেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের অবস্থান জিরো টলারেন্স। শুক্রবার সকালে রাজধানী মিরপুর 11 নম্বর সেকশনের 4 নম্বর সড়কে উচ্ছেদ অভিযান পরিদর্শনে যান ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তাকে দেখে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে এভাবেই ছুটে আসেন ভুক্তভোগীরা, শুরু করেন আহাজারি। এই সড়কটির 2 পাশের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর করে বসবাস করে আসছিল আটকে পড়া পাকিস্তানি সহ স্থানীয়রা। 75 ফুট চওড়া এই সড়কটি উদ্ধারে বৃহস্পতিবার অভিযান শুরু হয়। শুক্রবার ভাসানীর মোড় থেকে উচ্ছেদের বাকি অংশ শুরু হয়। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে এই অভিযান চলে। ভুক্তভোগীরা দাবি করেন, বিনা নোটিশে এভাবে সবকিছু ঘুরিয়ে দেওয়ায় বিপাকে পড়েছেন তারা। দাবি জানান পুনর্বাসনের। সকালবেলা কোনো টাইম দেয় নাই, মাল সামান সহকারে ভাঙছে। মাল কিছু বাই করছি, কিছু বাই করতে পারি নাই। ঘর বাড়ি তো ভাঙার দরকার নেই, আজকে ঘর বাড়ি দিতে ভাঙে, তাহলে আমরা একটা ব্যবস্থা করে দিক। নিউ সোসাইটি মার্কেটের আন্ডার থেকে সেই টাকাটা যেন আমরা ফেরত পাই, ওইটার বিনিময়ে আমরা ক্ষতিপূরণ পাই। আমি এইটা মেয়রের কাছে আমার আকুল আবেদন। অভিযান প্রসঙ্গে মেয়র বলেন, নগরবাসীর স্বার্থে এসব অবৈধ স্থাপনা অপসারণ করা হচ্ছে। এই ঢাকা শহরে কিন্তু সবখানে যেটাই ধরি সেটাই অবৈধ, যেটা ধরি সেটাই অবৈধ। যেই মার্কেট করতে যাই সেই মার্কেটও অবৈধ, যে খাল উচ্ছেদ করতে যাই খালের 2 পারও কিন্তু অবৈধ। এই অবৈধ হতে হতে আমরা যারা বৈধরা যারা আছি আমরা কিন্তু অনেক সংকুচিত হয়ে গেছি। উদ্ধার হওয়া জায়গায় পুনরায় যাতে অবৈধভাবে দখল না হয় সেজন্য নজরদারিতে রাখার কথাও জানিয়েছেন আতিকুল ইসলাম। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। কক্সবাজারের মহেশখালীতে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাদ্রাসার 3 ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 8 জন। এদিকে বরগুনার পাথরঘাটায় 1 জনের মৃত্যু হয়েছে, কয়েকজনের অবস্থা গুরুতর। শুক্রবার মহেশখালীর মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় দক্ষিণ মিয়াজি পাড়ার এহসান ও এরশাদ। প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের পাশেই আজিজিয়া মাদ্রাসা। শুক্রবার সকালে স্কুল মাঠে সিলিন্ডার থেকে গ্যাসের বেলুন ফুলিয়ে শিশুদের কাছে বিক্রি হচ্ছিল। হঠাৎ বিকট শব্দে ওই গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মাদ্রাসার 3 ছাত্র। আহত 8 জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার রাত 1টায় বরগুনার পাথরঘাটা পৌর শহরের বরফ মিলে সিলিন্ডার বিস্ফোরণে শাহজাহান হোসেনের মৃত্যু হয়। আক্রান্ত বেশ কয়েকজনের চিকিৎসায় সমস্যা হচ্ছে হাসপাতালে অক্সিজেন সংকটের কারণে। এতে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে। গুরুতর আহত 10 জনকে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে পাঠানো হয়েছে, তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। এই সপ্তাহেও সয়াবিন তেলের দাম কমেনি, উল্টো বেড়েছে আরও। দোকানিরা জানালেন, নতুন অর্ডারে লিটারে আরও 10 টাকা বাড়তি নেওয়া হচ্ছে। এখনও দাম বাড়ছে চিনি ও আটার। কয়েকদিন স্থিতিশীল থাকার পর দাম বাড়ার তালিকায় আবারও যুক্ত হয়েছে চাল। সয়াবিন তেল নিয়ে আলোচনারও দীর্ঘ হওয়ার আভাস মিলছে বাজারে। দোকানিরা জানালেন, এখনই সয়াবিন তেলের দাম গিয়ে ঠেকেছে 135 টাকা, আর এখনো দাম বাড়ছে প্রতিদিন। যে কোনো অর্ডারম্যান আসতেছে কইছে দাম বাড়তেছে, এখন আমরা কি করব? ধরেন আমরা আগেরও কিছু মাল আছে ওইটাই বেচতেছি আর অল্প অল্প কিছু কিনতেছি,
বেশি মাল কিনতে পারতেছে না। অলরেডি বাড়তি তেলের সয়াবিন রেট আমরা পেয়ে গেছি, এখন বর্তমানে 655 টাকা রেটের তীরের মালটা আমরা পাইছি, রূপচাঁদারও পাইছি। তবে এই পর্যন্ত 4 বারের মতো বেড়ে গেল। রূপচাঁদা 135 টাকা, হ্যাঁ, আবার বলতেছে যে তারা আবার প্রতি লিটারে 5 টাকা করে বাড়বে, নাকি 150 টাকা হবে। এই যে উৎপাদন মূল্য কম হয়েছে। আটা ও চিনিও এর বাড়তি মূল্য জানান দিয়ে যাচ্ছে। কেজি চিনিতে 5 টাকা 4-5 টাকা করে বাড়ছে, আটার দাম বাড়ছে 3-4 টাকা করে এক কেজিতে। ভারত থেকে আমদানির খবরে চালের দাম বৃদ্ধিতে সাময়িক লাগাম টানা গিয়েছিল, তবে আর স্থায়ী হলো না। বলতেছে যে 50 টাকা বস্তায় বাড়ায় দেওয়া হবে, মানে ধানের দাম নাকি বেশি, এটা মিল মালিকরা বলতেছে। আর ইন্ডিয়ান চাল আসার কথা ছিল, কই আসে না, এখানে দাম বেশি, আনলে পড়তে হয় না, চাল ভালো না, নানান মানে অজুহাত। যে 1 সপ্তাহ আগে আমরা রশিদি মিনিকেট 58 টাকা আটানা কিনে আনছি, হ্যাঁ, আর আজকেও আমরা সকালে মার্কেটে গেছি, তখন আমার কাছে চাই 59 টাকা আটানা, বলে যে 1 টাকা বাড়াইছে, রশিদি মিনিকেট 1টা বাড়াইছে। কমলো কোন জায়গায়? কমার তো ইতিহাস পাই না আমরা মার্কেটে দেয়া। মোটা ছেলে আসলে এগুলা মানে আর কমার সম্ভাবনা নাই, চিকন ছেলে আসলে এগুলো একটু কমার সম্ভাবনা আছে। চালের মূল্য নিয়ন্ত্রণে মিল মালিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলছেন পাইকারি ও খুচরা বিক্রেতারা। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। দেশে আলুর ফলন বাড়তে থাকলেও বাড়ছে না রফতানি। এতে চাহিদার বেশি উৎপাদিত আলু নিয়ে বিপাকে পড়াই যেন কৃষকের নিয়তি। কার্যকর উদ্যোগ থাকলে রাশিয়া, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে আলু রপ্তানির সম্ভাবনা দেখছেন রপ্তানিকারকরা। RI বাবুলের ক্যামেরায় মুন্সিগঞ্জ থেকে ফিরে জানাচ্ছেন মাইনুল শোভন। সবুজ শ্যামল বিস্তীর্ণ মাঠ জুড়ে কেবলই ফসলের সম্ভার, আর স্বপ্নে বিভোর আলু চাষিরা ব্যস্ত শস্যের নিবিড় পরিচর্যায়। গেল কয়েক বছর ধরে দেশে আলু উৎপাদন বাড়ছেই, তবে অতি ফলন কখনো কখনো রূপ নেয় বিড়ম্বনায়, সেই সাথে গুনতে হয় লোকসানও। চলতি মৌসুমে আলুর 1,13,00,000 টন ফলনের টার্গেট সরকারের। কৃষি বিভাগের হিসাবে বছরে আলুর অভ্যন্তরীণ চাহিদা 70 লাখ টন, বিপরীতে রপ্তানির পরিমাণ মাত্র 40,000 টন। সে অনুযায়ী 40 লাখ টনেরও বেশি উদ্বৃত্ত আলু নিয়ে বিড়ম্বনা পোহাতে হয় প্রান্তিক কৃষকদের। আলুটা যদি দূরে কোনো জায়গা কি বাংলাদেশ সব জায়গায় আলুটা যদি একটু দূরে কান্ট্রিতে নেয়, বিদেশ নেওয়ার ব্যবস্থা, তাহলে আমাদের একটু ভালো আর কি। সরকার যদি মনে করেন সঠিক মূল্য দিয়ে নেয় তা আমরা বিক্রি করব। বর্তমানে শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর ও নেপালে আলু রপ্তানি হচ্ছে নিয়মিত। রাশিয়া বাংলাদেশ থেকে আলু নিতে শুরু করলেও এতে ব্যাকটেরিয়া ধরা পড়া 2015 সালে সেটি বন্ধ হয়ে যায়। ভিয়েতনাম ও ইন্দোনেশিয়াও বাংলাদেশ থেকে আলু নিতে আগ্রহ জানিয়ে পর্যবেক্ষণ দিলেও এ বিষয়ে আর অগ্রগতি নেই। আলু উৎপাদনকারী দেশ আমাদের, যেমন গার্মেন্টসের একটা প্রচার আসছে না, যে 2nd পজিশন, আলু আমরা 4th পজিশন। তো এটা সারা ওয়ার্ল্ডকে জানাতে হবে। তো হ্যাঁ, আমাদের একটা এক্সিবিশন করতে হবে। আমরা যেমন মালয়েশিয়াতে নিজ উদ্যোগে একটা এক্সিবিশন করেছিলাম, নিজ উদ্যোগে করেছিলাম, সেরকম সরকারি উদ্যোগে আমাদের এক্সিবিশন দরকার। তবে কৃষি বিভাগের দাবি, রপ্তানি বাজার বাড়াতে বদ্ধপরিকর সরকার। বিদেশি যদি রপ্তানি করতে না পারি, তাহলে প্রকৃত আমাদের কাঙ্ক্ষিত আমরা দর কৃষক কিন্তু পাবে না। অতএব আমরা চেষ্টা করছি যে রাশিয়া সহ যে সমস্ত এলাকায় আলু বেশি করে খায়, যাদের স্টাপল ফুড, সেই সমস্ত এলাকায় রপ্তানি করব। আলু রপ্তানি বাড়াতে হিমাগার বাড়ানো, সরকারিভাবে ভর্তুকি দিয়ে কৃষকদের কাছ থেকে আলু কেনা সহ কৃষি মন্ত্রণালয়কে কৃষি বিপণন অধিদপ্তরের দেয়া সুপারিশের কোনো বাস্তবায়ন নেই। মাইনুল শোভন, বাংলা ভিশন, মুন্সিগঞ্জ। শেষ সময়ের প্রচার প্রচারণায় ব্যস্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীরা। দলে বলে গিয়ে হাজির হচ্ছেন ভোটারদের বাড়িতে। পাশাপাশি 2 প্রধান মেয়র প্রার্থীর মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের বাকি আর 4 দিন। শীতের ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীদের গণসংযোগে মুখর বন্দর নগরী, সেই সাথে অভিযোগ পাল্টা অভিযোগ। শুক্রবার সকালে বাকলিয়া এলাকায় নির্বাচনী গণসংযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন। এ সময় তিনি অভিযোগ করেন, সরকার দলীয় প্রার্থীর পক্ষ নিয়ে নির্বাচন কমিশন সহ প্রশাসনকে প্রভাবিত করছেন এক মন্ত্রী। বিভিন্ন জায়গায় গিয়ে নৌকা প্রতীকের জন্য ভোট চাচ্ছে, যেটা নির্বাচনের আইনের বিধি বহির্ভূত, এবং এই মন্ত্রীর নির্দেশে প্রশাসনের সব ভাইরা আজকে আমাদের বিএনপির নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে তাদেরকে তল্লাশি করছে, তাদেরকে হয়রানি করছে এবং তাদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দিচ্ছে।
অন্যদিকে বদ্দারহাট এলাকায় গণসংযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। সমর্থকরা ছাড়াও তার সাথে ছিলেন সাবেক মেয়র আজম ও নাসির উদ্দিন। এ সময় বিএনপির প্রার্থীর অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন রেজাউল করিম। উনি কিভাবে জানলো যে মন্ত্রী প্রভাব বিস্তার করছেন? কোন তথ্য প্রমাণ আছে? তথ্য প্রমাণ থাকলে এটা প্লেস করতে বলেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে সন্ত্রাসী আমরা করছি, আমার অফিস জ্বালিয়ে দিয়েছে, আমার অফিস ভেঙে দিয়েছে কাজের দৌড়িতে, তারপরে এখানে বাকুলিয়ায় আমার কর্মীকে মাথা ফেটে দিয়েছে, লিফলেট ছিঁড়ে ফেলেছে, মাইক ভেঙে দিয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড কারা করছে? এদিকে নির্বাচনের উত্তেজনাকে আমলে নিয়ে নিজেদের অবস্থান জানালেন রিটার্নিং কর্মকর্তা। তাদের অবস্থানগত দিক থেকে প্রায় সমানে সমান, যার কারণে একটু উত্তেজনা ভাব আছে, কিন্তু আমরা আশা করছি না কখনোই, বা এটা হতেও দিব না আমরা, যে এই উত্তেজনাকে কেন্দ্র করে কোনো ধরনের বড় ধরনের সাংঘর্ষিক ঘটনা ঘটে। 27 জানুয়ারি ইভিএমে হবে চট্টগ্রাম সিটি নির্বাচন। মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ, বিএনপি সহ 7 প্রার্থী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সিরাজগঞ্জে পৌরসভা নির্বাচনে নবনির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম খানের হত্যাকারী জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই আসামিকে। এই সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার হাসিবুল আলম। গত 16 জানুয়ারি সিরাজগঞ্জে দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনের দিন রাতে প্রতিপক্ষের সমর্থকদের হামলায় নিহত হন বিএনপি সমর্থিত বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান। গত কয়েকদিনের ঠান্ডায় নাকাল উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলার জনজীবন। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। মাঘের শীতে কাবু, রংপুর, দিনাজপুর ও কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের মানুষ। ঘন কুয়াশার দাপটও বিভিন্ন জায়গায়। দুপুর গড়িয়ে গেলেও সূর্যের আলো দেখা যায় না, তাই দিনের বেলায় যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। হাড় কাঁপানো ঠান্ডায় ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। এদিকে ঠান্ডার প্রকোপে প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। পঞ্চগড়েও বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সন্ধ্যা নামার সাথে সাথেই পড়তে থাকে ঘন কুয়াশা। এদিকে এ মাসের শেষ দিকে শীত কমে যাবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। উত্তরবঙ্গ সহ সারা দেশের অন্যান্য অঞ্চলে এই মৌসুমে আর কোনো শৈত্যপ্রবাহের শঙ্কা নেই। মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ নামলেও শীত বাড়ার আভাস নেই। রাজধানীতে গত কয়েকদিন ধরেই ঠান্ডা কিছুটা বেড়েছে। সকালের কুয়াশা আর মৃদু উত্তরি বাতাসে রাস্তায় মানুষের চলাচল যেমন কমেছে, কিছুটা কাবু প্রাণ প্রকৃতিও। তবে সবচেয়ে সমস্যায় পড়েছেন গৃহহীন আর খেটে খাওয়া মানুষ। রিক্সা চালক থেকে দিনমজুর। করোনার পর শীতও কমিয়েছে তাদের আয় রোজগার। ঠান্ডায় মনে আয় কমছে, বাসার থেকে মানুষ বেরোতে পারে না, মানে ঠান্ডা খুবই বেশি, একটু আগের তুলনায় একটু বেশি ঠান্ডা। আবাসিক এলাকার যে কাজ কাম করে বুঝে বাড়িওয়ালারা গেটেই খুলতে চায় না। আমরা খেটে খাওয়া মানুষ কোথায় যাব? ঠান্ডার মধ্যে তো আয়টাও কিছু কম, কারণ মানুষও আসে না, আর যারা আসে অল্প কিছু লোক আসে, আর আমরা তো লোক অনেক, বুঝছেন না, আয়টাও কমে গেছে। তবে শীত নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস। শীত নিয়ম মতো ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকলেও তেমন কোনো শৈত্যপ্রবাহ বা শীত বাড়ার সম্ভাবনা নেই। সবচেয়ে সুখবর উত্তর জনপদের জন্য। এই মৌসুমে আর কোনো তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। এই মুহূর্তে কোনো শৈত্যপ্রবাহ চলছে না, কোনো ধরনের শৈত্যপ্রবাহ নাই, এবং এই মাসে শৈত্যপ্রবাহ সিভিয়ার বড় ধরনের কিছু হওয়ার সম্ভাবনা কম। ফেব্রুয়ারির ফার্স্ট উইকের দিকে হয়তো বিশেষ করে উত্তরাঞ্চলের রাজশাহী, রংপুর এইসব এলাকাগুলোতে কিছুটা শীত এরিয়া থাকবে, মৃদু থেকে মাঝারি থাকতে পারে। তাছাড়া বড় ধরনের আগামী কয়েকদিনের ভিতরে আর নাই, সম্ভাবনা কম। এবার শীতের মৃদু চরিত্রে যেমন করোনার স্বাস্থ্য ঝুঁকি কমেছে, তেমনি শীত এবার বেশ উপভোগ্যও। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। নতুন প্রজন্মের কাছে অ্যাথলেটিক্সকে জনপ্রিয় করতে দিনব্যাপী কিডস অ্যাথলেটিক্সের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1995-1996 শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স, ডুফা। সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কিডস অ্যাথলেটিক্সের উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু। ডুফা সভাপতি ব্যারিস্টার এম শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জিএম আক্তার হোসেন সহ ডুফার অন্যান্য নির্বাহী সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। বিশ্বব্যাপী কোভিড মহামারীর কারণে প্রায় 1 বছর ধরে সন্তানরা অনেকটা গৃহবন্দী।
অনলাইন পড়াশোনার সুযোগে তাদের মধ্যে মোবাইলে বিভিন্ন ধরনের ভিডিও গেমসের আসক্তি মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। মূলত সেই স্থবিরতা থেকে সবাইকে বাহিরে আনতেই এই আয়োজন করা হয়েছে বলে জানান ডুফার কর্মকর্তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 41টি বিভাগের 5 শতাধিক পরিবারের প্রায় 2000 সদস্য দিনব্যাপী 10টি অ্যাথলেটিক্স ইভেন্টে অংশগ্রহণ করে। এছাড়া বন্ধুদের মাঝে আয়োজন করা হয় ফুটবল ম্যাচের। ছোট ছোট কোমলমতি শিশুরা আন্তর্জাতিক অ্যাথলেট ট্র্যাকে দৌড়ানোর পাশাপাশি দেশ সেরা অ্যাথলেটদের সান্নিধ্য লাভ করে। বাংলাদেশের দ্রুততম মানব নৌবাহিনীর এম ইসমাইল এবং দ্রুততম মানবী নৌবাহিনীর শিরিন আক্তার সহ হাই জাম্প ও লং জাম্পে সাফ পদক পাওয়া অ্যাথলেটরা এ সময় উপস্থিত ছিলেন। করোনায় দেশে আরও 15 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 7,981 জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 24 ঘন্টায় 14,846টি নমুনা পরীক্ষায় 619 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো 5,30,890 জনের। গত একদিনে সুস্থ হয়েছেন 487 জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন 4,75,561 জন। কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসা সম্মেলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরী। আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান কার্যালয়ের এসিভিপি গোলাম মোস্তফা সহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও সকল শাখা ব্যবস্থাপকগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি কাঙ্ক্ষিত সেবা প্রদানের মাধ্যমে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক চেষ্টা গ্রহণের পরামর্শ দেন। সেই সাথে 2020 সালে যে সকল শাখা ব্যবস্থাপক কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করেছেন তাদের পুরস্কার দেয়া হয়। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের চিনিশপুর গ্রামের মরহুম মজিজুর রহমান মুন্না ও মরহুম জাকির হোসেন ভূঁইয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। সভাপতিত্ব করেন হাবিবুর রহমান মিলন। বক্তব্য রাখেন মেজর সালাউদ্দিন, সাকিরুজ্জামান ভূঁইয়া অপু, বিল্লাল হোসেন ভূঁইয়া, মোকাররম হোসেন ভূঁইয়া সহ অনেকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, করোনা ভ্যাকসিন নিয়ে তাড়াহুড়া করে নতুন কোনো সংকট যেন সৃষ্টি না করা হয়। শুক্রবার সংগঠনের 3য় জাতীয় যুব কনভেনশনে তিনি আরও বলেন, ভ্যাকসিন নিয়ে দুর্নীতি ও বাণিজ্যিকীকরণের অপরাজনীতি সহ্য করা হবে না। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম। অনুষ্ঠানে মাওলানা নেসার উদ্দিনকে সভাপতি এবং আতিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়। নরসিংদীর রায়পুরার বিশিষ্ট শিক্ষাবিদ ও আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মরহুম আব্দুল কবির বিএসসির স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিল হয়েছে। উপজেলার স্থানীয় মডেল হাই স্কুলে প্রিন্সিপাল আরিফুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন মরহুমের ছেলে ডাক্তার আবদুল্লাহ আল মামুন, স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, ডাক্তার ওসিউদ্দিন আহমেদ, আলাউদ্দিন আহমদ ও অধ্যাপক হারুনুর রশিদ ভূঁইয়া। এ সময় বক্তারা মরহুমের বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠিত হলো পিঙ্ক সিটি হোম ওনার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন 2021। এতে রিজওয়ান বিন ফারুক সভাপতি এবং প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির মোট সদস্য 9 জন। নির্বাচিতরা 3 বছরের জন্য দায়িত্ব পালন করবেন। মোট 2টি প্যানেল থেকে 18 জন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রয়াত সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের 110তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী এম নাজিমুদ্দিন আল আজাদ, অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, এটিএম মমতাজুল করিম, মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ, মোহাম্মদ মোখলিসুর রহমান সহ অনেকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 70,000 ভূমি ও গৃহহীন পরিবার জমি সহ বাড়ি পাচ্ছে। কাল কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অনিয়ম প্রতিরোধে কড়া সতর্কতা। ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তি করায় অনশনে মির্জা কাদের। এমপি একরামুল করিম চৌধুরীকে দল থেকে বহিষ্কারের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ। মানুষের ভয় কাটাতে আগে রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের শরীরে টিকা প্রয়োগের পরামর্শ ডাক্তার জাফরুল্লাহর। সরকারি ভ্যাকসিন বেহাতের শঙ্কা।
দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের কাছে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ, 7 উইকেটের জয়ে সিরিজ জিতল টাইগাররা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।